সবশেষ অর্থবছরে বিদেশি ঋণের দায় পরিশোধ হয়েছে রেকর্ড $4.5 বিলিয়ন, যা আগের অর্থবছর থেকে বেড়েছে 10%। অথচ একই সময়ে কমেছে বিদেশিদের প্রতিশ্রুতি এবং অর্থ ছাড়ের পরিমাণও। অর্থাৎ দায় মেটাতে নির্ভর করতে হচ্ছে নিজস্ব অর্থের ওপর। বিশ্লেষকরা মনে করছেন, বহু বড় প্রকল্পের বিপরীতে ঋণ নেয়ায় চাপ বাড়ছে সরকারের। জানিয়ে সতর্ক না হলে বিপদ বাড়বে অর্থনীতিতে। রাকিব আল জাবেদের রিপোর্ট। প্রকল্প বাস্তবায়ন, খাদ্য কিংবা বাজেট সহায়তার জন্য স্বাধীনতার শুরু থেকেই বিদেশি বিভিন্ন উৎসের উপর ভর করতে হয়েছে সরকারকে। অনুদান ও সহায়তার বাইরে যার বড় অংশই আসে ঋণ হিসেবে। অতীতে এই চাপ অর্থনীতিকে খুব একটা না ভোগালেও গেল এক দশক ধরে হয়ে উঠেছে চিন্তার কারণ, যা আরও ভারী হয়েছে সবশেষ অর্থবছরে। ইআরডির তথ্য অনুযায়ী সবশেষ 2025-26 অর্থবছরে বিদেশি ঋণের দায় পরিশোধ করতে হয়েছে $4.5 বিলিয়ন, টাকার অঙ্কে 55,000 কোটি, যা বছর ব্যবধানে বাড়ল 10%। এ টাকার মধ্যে 1/3 চলে গেছে কেবল সুদ বাবদ। শুধু তাই নয়, মোট পরিশোধিত অর্থ 8 বছরে হয়ে গেছে 3 গুণ, যার ঊর্ধ্বগতি নিয়ে চিন্তিত বিশ্লেষকরা। ঋণ পরিষেবার যে চাপটা, এটা অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব করে। ঋণ আমরা নেব, কিন্তু ঋণটা যাতে আমরা ভালোভাবে এই পরিষেবাটা করতে পারি, সেটা করতে গেলে এক হলো যে অনেকগুলি আমরা বাস্তবায়ন করি যেগুলো আমার হয়তো রিটার্নটা দেয় হলো টাকায়। তার মানে এক্সচেঞ্জ রেটটা যদি আমরা মোটামুটিভাবে স্থির রাখতে পারি, ভালোভাবে আমরা ম্যানেজ করতে পারি, তাহলে এটার চাপটা কম পড়ে। এটা কিন্তু প্রজেক্টেডই ছিল যে 2025-26 অনওয়ার্ডস এটা বছরে $5 বিলিয়ন আশেপাশে চলে যাবে। সো আমরা গত ফিসকালের 11 মাসে প্রায় $4 বিলিয়ন যেটা দেখছি, এটা কিন্তু তার সাথেই অ্যালাইন করছে। তথ্য অনুযায়ী এই সময় বিভিন্ন উৎসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া গেছে সোয়া $5 বিলিয়ন, যা বছর ব্যবধানে কমেছে 3 বিলিয়ন বা 37%। শুধু তাই নয়, গেল এক বছরে অর্থ ছাড় হয়েছে $8 বিলিয়ন, সেখানেও কমেছে উল্লেখযোগ্য হারে। অর্থাৎ ঋণের দায় পরিশোধের জন্য এখন নির্ভরতা বাড়ছে নিজস্ব তহবিলের ওপর। অযথা লোনের, যেটা হয়তো গত কয়েক বছরে আমরা দেখেছি যে অপ্রয়োজনীয় প্রকল্পেতেও ফরেন লোন এসছে, বা অল্প দামের প্রকল্পকে বেশি দামে অনেক বেশি লোন নিতে হয়েছে, সেগুলো যদি অ্যাভয়েড করতে পারি, হয়তো আমাদের এই যে ডেট সার্ভিসিং অব্লিগেশন যেটা এখন খুব দ্রুত বাড়ছে, সেটা একটা রিজনেবল লেভেলে এসে কনসলিডেটেড হবে। সুদে আসলে আমাদেরকে দিতে হবে। সো আমাদের বাজেটেই প্রাক্কলন করা হয়েছে যে $7 বিলিয়ন ক্রস করবে 2029-এর মধ্যে। সো এই চাপটা আমাদের বাড়বে এবং সতর্ক থাকতে হবে। প্রথমত কি শর্তে আমি নিচ্ছি, ওটার গ্রেস পিরিয়ড কি, ম্যাচুরিটি পিরিয়ড কি, ওটার ইন্টারেস্ট রেট কি। তথ্য অনুযায়ী সবশেষ অর্থবছরে সবচেয়ে বেশি $2.5 বিলিয়নের উপরে প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। দেশে উন্নয়নের নামে এখনও চলছে অর্থ লোপাট। এতে প্রতিনিয়ত ভারী হচ্ছে রাষ্ট্রীয় ঋণের বোঝা। আগামীর উন্নয়ন কৌশল নিয়ে পিআরআইয়ের আলোচনায় এ মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। এ সময় বক্তারা অভিযোগ করেন, স্বাধীন নীতি ও স্বচ্ছ উন্নয়ন কৌশল প্রণয়নে বাধা দিচ্ছে সরকারের ভেতরে থেকে ফুলে ফেপে ওঠা সংঘবদ্ধ ব্যবসায়ীরা। রাকিব হোসেন জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার 55 বছরে $500 বিলিয়ন ছাড়িয়েছে জিডিপির আকার। আছে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু কিংবা রূপপুরের মতো মেগা প্রকল্প। মাথাপিছু আয়ও $3,000 উপরে। তবে সাফল্যের এই ফুলঝুড়ির বিপরীতে রয়েছে দেশি বিদেশি ঋণের বোঝা, লুটপাট আর দুর্নীতির মহোৎসব। আগামীতে দেশের উন্নয়ন কৌশল কেমন হবে তা নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আলোচনায় ডক্টর আনিসুজ্জামান বলেন, দেশে উন্নয়নের নামে অর্থ লোপাট এখনো বন্ধ হয়নি। এতে ভারী হচ্ছে রাষ্ট্রীয় ঋণের বোঝা। টেন্ডার ওরা করে লিখে দেয়। আমি ধরলাম আপনার টেন্ডার আমাদের তো ক্যাপাসিটি, তাহলে আমি আজকে 50 বছর কি করছেন আপনি? আর ইউ সারপ্রাইজ দেখ এই যে প্রজেক্ট আপনার এই যে গাজীপুর টু এয়ারপোর্ট রোড, এটা এই অবস্থা দিস ইজ হাউ ইউ ক্রিয়েটিং দ্যাট। আমি পেমেন্ট করতে পারতেছেন, দ্যাটস নট এ ইস্যু। আমার এটা টোটাল ওয়েস্ট। এখনো বিদেশি লোনের ডিপেন্ডেন্সি যদি আপনি ওই 2.5% যদি রাখতে পারেন, দেন আপনি ট্র্যাপে পড়বেন না। আপনাকে মেজর এবারও দেখবেন যে বাজেটে 1,27,000 কোটির মধ্যে মাত্র 13-14,000 কোটি টাকা হচ্ছে বিদেশি লোনের সুদ, আর 1,10,000 কোটি টাকা হচ্ছে ডোমেস্টিক লোনটা ইজ এ কিলার। এ সময় বক্তারা অভিযোগ করেন,
স্বাধীন ও সঠিক নীতির প্রণয়নে বরাবরই বাধা দিচ্ছে সরকারের ভেতরে থাকা সুবিধাভোগী একটি গোষ্ঠী। বলেন, সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়নে এখনো সুযোগ রয়েছে। সংস্কারের যে কমিটমেন্টগুলি বর্তমান সরকারও নিয়েছে, আমরা সেগুলোকে দেখতে চাই যে বাস্তবায়নের দিকে, অর্থাৎ রাজনীতিবিদ, ব্যবসায়ী, এদের মধ্যে যে একটা নেক্সাস গড়ে উঠেছিল, তারাও কিন্তু আসলে জনগণের উপযোগী পলিসি নিতে বাধাগ্রস্ত করে। সেইখানেও সরকারগুলো নীতি মানে স্বাধীনতাটা হারিয়ে ফেলে। ইন্ডিয়া ওয়াজ চ্যাম্পিয়ন একটা সময় যখন প্রোটেকশনিস্ট পলিসি, বাট ইন্ডিয়া স্টার্টেড লিবারালাইজিং, এবং আমরা দেখেছি যে ইন্ডিয়া লাস্ট 1.5 ডিকেডস রিফর্মে যথেষ্ট এমফাসিস করেছে। শ্রীলঙ্কা একসময় চ্যাম্পিয়ন ছিল, শ্রীলঙ্কা ইজ ওয়াকিং ব্যাকওয়ার্ডস নাও। আর আমরা প্রবাবলি খুব স্ট্রাগল করছি বুঝতে যে কোথায় আছি আমরা। এলডিসি গ্র্যাজুয়েশন পেছালেও প্রস্তুতিতে জোর দেওয়ার আহ্বান জানান আলোচকরা। রাকিব হোসেন, ৭১, ঢাকা। এপ্রিল মাসে দেশে পাম তেল আমদানি কমেছে ৭২%, যার সিংহভাগই ব্যবহৃত হয় শিল্প কারখানায় খাদ্যপণ্য উৎপাদনে। অন্যদিকে ভোক্তা পর্যায়ে ব্যবহৃত সয়াবিনের আমদানিও কমেছে ৪০%। একই প্রবণতা চাল, গম এবং চিনির ক্ষেত্রেও। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থাপনার সংকট এবং ভাড়া বেড়ে যাওয়া অন্যতম কারণ, যার প্রভাব পড়তে পারে খুচরা বাজারে। অন্যদিকে একই সময়ে ৫৩% বাড়ে জ্বালানি আমদানির খরচ। ইমদাদ হোসেনের রিপোর্ট। দেশে ভোজ্য তেলের প্রায় পুরোটাই আমদানি নির্ভর, যার চাহিদা বছরে ২০ থেকে ২৪ লাখ টন। এর মধ্যে বেশি আসে পাম তেল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে। মূলত শিল্প কারখানায় খাদ্য ও বেকারি পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় এই তেল। তবে এপ্রিলে আমদানি কমেছে আশঙ্কাজনক হারে। বিবিএসের হিসাবে মার্চে ২,১৫,০০০ টনের বিপরীতে এপ্রিলে দেশে ৫৯,৬৫৭ টন। টাকার বিচারেও যা ২,৯২৪ কোটি থেকে নেমে আসে মাত্র ৮৬০ কোটি টাকায়। অন্যদিকে সয়াবিন তেলের আমদানিও কমে ৪০%-এর ওপরে। ফলে মার্চের ১,৫০০ কোটি টাকা থেকে এপ্রিলে তা নেমে আসে ৯৫৭ কোটিতে। কিন্তু কী কারণে এই পতন? মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক সাপ্লাই চেইনগুলোতে বেশ কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে, এবং সেই অনিশ্চয়তার কারণে যারা বড় আমদানিকারক, তারা পণ্য এনে কোনো জায়গায় যদি আটকে যায় এবং সময় মতো যদি এগুলো সরবরাহ না নিতে পারেন, তাহলে তারা ঝুঁকির মধ্যে পড়বেন। তাদের প্রত্যেকের হয় ব্যবসার অবস্থা ভালো না, অথবা রাজনৈতিক কারণেও তারা চাপের ভিতরে রয়েছেন। তারা ইতিমধ্যেই তাদের আমদানি কমিয়ে দিচ্ছেন এবং সেটার একটা প্রভাব এখানে পড়তে পারে। শুধু তেল নয়, একই সময়ে ৭০% কমে চাল আমদানি, আর গম কমে আসে প্রায় ৪৩%। একই সাথে নিম্নমুখী প্রবণতা ছিল চিনির ক্ষেত্রেও। তবে খাদ্যপণ্যের বিপরীত চিত্র ছিল জ্বালানি আমদানিতে। বিবিএসের হিসাবে এপ্রিলে সে বাবদ ব্যয় হয় ২৫,৬২০ কোটি টাকা, যা মার্চের চেয়ে বাড়ে ৫৩%। আর এ কারণে সার্বিক আমদানি ব্যয় বেশি হয় ১৭.৫%। বিশ্লেষকরা মনে করেন, পণ্য আমদানিতে ভারসাম্য না থাকলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজার ব্যবস্থাপনায়। যারা মূল আমদানিকারক, তাদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তাদের বসা, দেখা যে তারা আসলে যে চাহিদা মতো তারা পণ্য আমদানি করছেন কিনা, এবং এক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার যে বিষয়টি, সেটি যেন ব্যক্তি পর্যায়ে থাকে, এটি যেন ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না ফেলে, সেটিও যেন সরকার নিশ্চিত করেন। তথ্য অনুযায়ী সার্বিক আমদানি ব্যয় বাড়ায় কেবল এপ্রিলেই বাণিজ্য ঘাটতি ছিল প্রায় ৬৫,০০০ কোটি টাকা। ইমদাদ হোসেন, ৭১, ঢাকা। ছেঁড়া ফাটা, জোড়াতালি দেওয়া আর ময়লা নোটে সয়লাভ বাজার। ১০, ২০ আর ৫০ টাকার মতো ছোট নোটগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে সাধারণ কেনাকাটা থেকে শুরু করে গণপরিবহনে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, চাহিদার তুলনায় টাকা ছাপাতে না পারায় এই সংকট। ফলে অবস্থার উন্নতির সম্ভাবনাও নেই শিগগিরই। মেজবাহ হাসানের রিপোর্টে বিস্তারিত। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতিকে সচল রাখার অবিচ্ছেদ্য অংশ হলো মুদ্রা, কিন্তু সেটিই যেন এখন গলার কাটা। রাজধানীর ছোট বড় থেকে শুরু করে সাধারণ মুদি দোকান, সর্বত্রই এখন চিরচেনা দৃশ্য। ক্রেতা টাকা দিচ্ছেন, বিক্রেতা তা ফিরিয়ে দিচ্ছেন। কারণ একটাই, নোটটি ছেঁড়া, মলিন কিংবা জোড়াতালি দেওয়া। এই যেমন নিজের লেখাপড়া করার পাশাপাশি ছোট ব্যবসা করে নিজের খরচ বহন করা এই শিক্ষার্থী নিত্যদিনের লেনদেনে পড়েন চরম বিপাকে। জানান পুরনো এসব নোট নিয়ে তার সীমাহীন ভোগান্তির কথা। কাস্টমার আমাদেরকে দিলে আমরা নিতে চাই না, আবার তাদেরকে দিলে তারাও নিতে চায় না। মানে এটা একটা হ্যাসেলের বিষয়। এই টাকাটা যদি আমি আমার ব্যাগে রাখি বা মানি ব্যাগে রাখি, তাহলে এটা কিন্তু আরো নরম হয়ে যাবে বা টান লেগে ছিঁড়ে যাবে। এটা কিন্তু একদম নরম। এই যে রহমত মিয়ার অভিজ্ঞতা আরো কঠিন।
গত কয়েকদিন ধরে 200 টাকার ছেঁড়া নোট কাউকে দিতে না পেরে এসেছেন রাজধানীর গুলিস্তানে, কিন্তু সেখান থেকেও ফিরতে হচ্ছে খালি হাতে। অভিযোগ রয়েছে কাটা ছেঁড়া এসব নোট ব্যাংকগুলোর না নেওয়ারও। অল্পখানি ছিঁড়ছে, এটা মানে এরা কেউ নিতেছে না। পান দোকানদারকে দিলেও সে বলে এটা পাল্টায় দেয়। আমরা নেওয়ার সময়তে তারা পুরো করে নিয়ে নিই। কাস্টমার ঠিকই দেয়, কিন্তু কাস্টমারে দিতে গেলে কাস্টমারে নিতে চায় না, এটা নিব না। সবচেয়ে বেশি বিপত্তি বাড়ছে 5, 10, 20 আর 50 টাকার মতো ছোট নোটগুলো নিয়ে। দীর্ঘদিন বাজারে নতুন নোটের সরবরাহ কম থাকায় এই পুরনো ও অচল প্রায় নোটগুলোই বরাবরই ঘুরছে মানুষের হাতে। তাই প্রায় অচল হয়ে পড়া এই টাকাই এখন নিত্যদিনের ভোগান্তির নাম। পুরান টাকা দিলাম, এই পুরান টাকাই পাইলাম। টাকা সিলাসিলি বাড়াবাড়ি করতে হয়। ছেঁড়া টাকার এখন আগের থেকে এখন মান খারাপ। রিকশাওয়ালা মামাদের যে টাকাটা দেয় ওটা অনেক বেশি মানে পুরনো বা ছেঁড়া হয় আর কি। এই কারণে এই টাকাটা আবার আমরা যখন দোকানে দিই তখন নিতে চায় না। আবার দোকানদাররা যেটা দেয় আমরা অন্য দোকানে নিলে চালাইতে একটু কষ্ট হয়। আমার মনে হয় টাকাগুলি রিপ্লেস হওয়া দরকার। বাংলাদেশ ব্যাংক বলছে টাকা ছাপাতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না, ফলে সংকটও বাড়ছে। যে পরিমাণ চাহিদা বাজারে ছিল তার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন করা সম্ভব হচ্ছে না। তবে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া আছে, গ্রাহক যদি ব্যাংকের কাছে যায় ব্যাংক অবশ্যই সেই ছেঁড়াফাটা নোট গ্রহণ করবে এবং ব্যাংক পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কাছে সেটা রিপ্লেস করে নেবে। এবং তবে সেটা যে আগে যেরকম নতুন নোট দ্বারাই রিপ্লেস হতো তা না, এখন হয়তোবা রিইউজেবল নোট দ্বারা সেটা রিপ্লেসড হবে। বাজারের এই অচল অবস্থা কাটাতে ডিজিটাল লেনদেন বৃদ্ধি এবং ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের তদারকি আরও জোরদারের তাগিদ সংশ্লিষ্টদের। মিসবাহ হাসান, 71, ঢাকা। প্রায় 2 সপ্তাহ গড়ালেও এখনও কমেনি গ্যাস সংকট, ফলে প্রতিদিনই বাড়ছে ভোগান্তি। রাস্তাঘাট, বাসাবাড়ি কিংবা কলকারখানা সবখানেই চলছে হাহাকার। দৃশ্যমান সংকটের সবচেয়ে ভুক্তভোগী সিএনজি অটোরিকশা চালকরা। দিনভর লাইনে দাঁড়িয়ে বেশিরভাগ সময় ফিরতে হয় খালি হাতে। মাঝে মাঝে যাও বা কিছু গ্যাস মিলে তাতে উঠছে না জমার টাকাও। এতে একরকম অসহায় অবস্থায় দিন পার করছেন তারা। এছাড়া বাসাবাড়িতে গ্যাস না থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। শিল্প কারখানাগুলোতে গ্যাস না থাকায় উৎপাদন নেমেছে প্রায় শূন্যে। যে জায়গায় যাওয়ার দরকার 200 সেখানে 80, 90, 100, ওইটা দিয়ে তার ভাড়া মারা যায়। 100 টাকার গ্যাস লইছি, কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, আবার সিরিয়ালে লাগাবো, আবার এইভাবে 3 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে, এইভাবে চলে যাইতেছে আমাকে বর্তমানে সারাটা দিন। গাড়ি না চলে তুমি ইনকামও নাই, আমাকে বাসা ভাড়া সব গাড়ির উপরে আমার ফ্যামিলি। গাড়ি চালাই নাই কি বলবো, গ্যাসের সংকটের জন্য চালাই নি। গ্যাস আধা ঘন্টা 40 মিনিট লাইন দিয়ে 60 টাকার গ্যাস পাইছি সকালবেলা। 60 টাকার গ্যাস দিয়ে 600 টাকা ভাড়া মাইলে আবার সিরিয়াল দিছি। এখন লাইন আছে আর সিরিয়াল ছাড়া সিরিয়াল মেইনটেইন করে গ্যাস লইব। ডোনাল্ড ট্রাম্পের লাগামহীন শুল্ক নীতি আর বাণিজ্য ঘাটতিতে যুক্তরাষ্ট্রে কমেছে প্রবৃদ্ধি। দেশটির দ্বিতীয় প্রান্তিকে যা 2.1 থেকে কমে হয় মাত্র 1.5%। এছাড়াও আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ, রয়েছে মূল্যস্ফীতির চাপও। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে এখনই সতর্ক না হলে সামনে আরও চ্যালেঞ্জের মুখে পড়বে মার্কিন অর্থনীতি। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপে মন্থর মার্কিন অর্থনীতির গতি। এতে বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি 2.1 থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 1.5%। গেল মে মাসে দেশটির বাণিজ্য ঘাটতি 42% বেড়ে দাঁড়ায় $77 বিলিয়ন। এ সময় রপ্তানি কমে 3.2%। বিপরীতে বাড়ে প্রযুক্তি সরঞ্জাম ও কৃত্রিম বুদ্ধিমত্তার আমদানি। এতে সামগ্রিক আমদানি বেড়ে যায় প্রায় 3.5%। রয়েছে আকাশ ছোঁয়া জ্বালানির দাম। ইরান যুদ্ধের প্রভাবে মে মাসে গ্যালন প্রতি পেট্রোলের দাম পৌঁছায় $4.5। বিশ্লেষকরা বলছেন বিনিয়োগে ধীরগতি ও ভোগ ব্যয় বাড়ার পাশাপাশি নিট রপ্তানি কমে যাওয়ায় বাধাগ্রস্ত হয় সামগ্রিক প্রবৃদ্ধি। তাদের মতে যুক্তরাষ্ট্র যে হিসেবে বিনিয়োগ করছে সেই অনুপাতে বাড়েনি উৎপাদন। এতে নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। এছাড়া মূল্যস্ফীতির চাপের পাশাপাশি রয়েছে শুল্ক নীতির নেতিবাচক প্রভাবও। গেল মাসে যুক্তরাজ্য, ইইউ ও চীন সহ প্রায় 60 দেশের পণ্যে নতুন করে 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপ করে ওয়াশিংটন। এতে বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তার পাশাপাশি কানাডার মতো মিত্র দেশগুলো ঝুঁকছে চীন ও মধ্যপ্রাচ্যের নতুন বাজারের দিকে। ফলে অনিশ্চিত ব্যবসায়িক পরিবেশে আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগও।
এমন পরিস্থিতিতে লাগামহীন শুল্ক নীতিতে আরও সতর্ক না হলে সামনের দিনে মার্কিন অর্থনীতি আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, এমন মত বিশ্লেষকদের। নাদিয়া ইসলাম তুলি, ৭১। চলতি বছরের প্রথমার্ধে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান মিলে স্বর্ণ কিনেছে প্রায় ৩৪৫ টন, যা ২০২২ সালের পর যে কোনো বছরের প্রথম ৬ মাসে সর্বনিম্ন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে বছরের প্রথম প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৪৪ টন থাকলেও বাস্তবে কিনেছে মাত্র ৫৭ টন, যা ১৫ বছরের বেশি সময়ের মধ্যে কোনো প্রথম প্রান্তিকে সবচেয়ে কম সংগ্রহ। তবে মধ্যপ্রাচ্য সংকটের এই সময়েও বছরের প্রথম ৬ মাসে বিশ্বব্যাপী মোট স্বর্ণের চাহিদা ছিল প্রায় ২,৫২২ টন, গেল বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২% বেশি। উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এবার ৪৩টি চীনা কোম্পানির পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই তালিকায় ওষুধ, ধাতু, তুলা, খাদ্য এবং লিথিয়াম উৎপাদন খাতে কর্মরত সংস্থাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প প্রশাসনের অধীনে প্রথমবার কোনো চীনা কোম্পানির ওপর এলো এই নিষেধাজ্ঞা। ফলে এখন থেকে ১৮৭টি চীনা কোম্পানির পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এক বিবৃতিতে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানায়, এখন পর্যন্ত জোরপূর্বক শ্রমে যুক্ত ২৪,০০০-এর বেশি চালান আটক করেছে তারা, যার মূল্য প্রায় $১ বিলিয়ন। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।